সবার মঙ্গল এবং সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি। চট্টগ্রাম কলেজের দ্বাদশ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের পদার্থ বিজ্ঞান বিষয়ে স্থির তড়িৎ চ্যাপ্টারের কন্টিনিউশন আমি আনছি। বিগত ক্লাসে আমি দুটি চার্জের মধ্যকার স্থির তড়িৎ বল বা কুলম্ব বল পরিমাপক বিখ্যাত সায়েন্টিস্ট নিউটন কর্তৃক যে গাণিতিক এক্সপ্রেশনটি দিয়েছিল সেটি পর্যন্ত দেখিয়েছিলাম। সেটি ছিল কি আসলে আমরা দেখি, সেটি ছিল F = K Q1 Q2 ডিভাইডেড বাই B স্কয়ার। এখানে Q1 এবং Q2 ছিল চার্জ দুটির পরিমাণ এবং D ছিল চার্জ দুটির মধ্যবর্তী দূরত্ব। যেই এক্সপ্রেশনটা তোমরা হাই স্কুল লেভেলেও দেখেছো। এখন আসো এই কেটা কে একটা সমানুপাতিক ধ্রুবক। এই কেটাকে আমরা কুলম্ব লতে কি দিয়ে রিপ্লেস করে দিই, 1/4 পাই এপসাইলন নট একটা রাশি দিয়ে আমরা রিপ্লেস করে দিই। বাট এটা অনেক বড়, অনেক কিছু ব্যাখ্যা আছে, আমি তোমাদেরকে সিম্পলি একটু বলে দিচ্ছি। শুধু এই এপসাইলন নট এই রাশিটা কি, এটাকে বলা হয় এপসাইলন নট। নট মিন্স কি শূন্য মাধ্যমে। শূন্য মাধ্যমে এপসাইলনটা কি ভেদন যোগ্যতা। শূন্য মাধ্যমে ভেদন যোগ্যতা, পার্মিয়াবিলিটি, ভেদন যোগ্যতা। তোমরা তো জানো কন্ডাক্টিভিটির উপর ভিত্তি করে আমরা পদার্থকে তিন ভাগে ভাগ করে থাকি। একটা হচ্ছে কি পরিবাহী, আরেকটা অর্ধপরিবাহী, আরেকটা অপরিবাহী বা কুপরিবাহী। আমরা দেখতে পাই যে কিছু কিছু মাধ্যমের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হয় না, আর কিছু কিছু মাধ্যমের মধ্য দিয়ে খুব ওয়েল কন্ডাক্টর, খুব ভালোভাবে তড়িৎ প্রবাহিত হয়। কিসের মধ্য দিয়ে? তামার তারের মধ্য দিয়ে। প্লাস্টিকের মধ্য দিয়ে প্রবাহিত হয় না, তামার তারের মধ্য দিয়ে খুব ভালোভাবে তড়িৎ প্রবাহিত হয়। তাহলে এই ভেদন যোগ্যতা বলতে আমরা বুঝবো কোনো একটা মাধ্যমের মধ্য দিয়ে কত ভালো বা খারাপ ভাবে একটা ইলেকট্রিক ফিল্ড পাস থ্রো বা গো থ্রো করতে পারে। শূন্য মাধ্যম হলে এটাকে আমি এপসাইলন নট দিয়ে আমরা ডিনোট করে থাকি। অন্য কোনো মাধ্যম হলে আমরা শুধুমাত্র এপসাইলন দিয়ে ডিনোট করে থাকি। আর এটার পরিমাপকৃত শূন্য মাধ্যমে এই ভেদন যোগ্যতার মান পাওয়া যায় 8.854 × 10⁻⁻12। আর ইউনিট তোমরা সবাই নিশ্চয়ই পরিমাপ এখন দ্বাদশ শ্রেণীতে সবাই জানো কিভাবে আসবে। Q1 Q2 এটা কোথায় চলে আসবে, কুলম্ব স্কয়ার। আর এখানে বলের টিপিক্যালি বলকে আমরা কি দিয়ে মেজার করে থাকি, নিউটন দিয়ে। তাহলে এই তড়িৎ বলের পরিমাণটাও আমরা কি দিয়ে মেজার করব, নিউটন দিয়ে। তাহলে এই F আর D নিচে চলে যাবে। F এর একক তোমরা জানো নিউটন, D এর একক জানো তোমরা SI সিস্টেমের মিটার, এগুলো পাশে চলে যাবে। এখন তোমরা দেখো এই 1/4 পাই এপসাইলন নট এটা বসালে আমাদের কি হয়, 1/4 পাইয়ের মান কত, 3.1416, দেন 8.854 × 10⁻⁻12। এই রাশিটাকে ক্যালকুলেট করে তোমরা দেখতে পাবা এটা মান আসবে অ্যাপ্রক্সিমেট কত আসবে, নিয়ার অ্যাবাউট এটা 9 × 10⁻⁹। ইট মিনস 9 বিলিয়ন নিউটন ফোর্স। 9 বলের মানটা আমরা পাবো কত, 9 বিলিয়ন। তাহলে এখন আমরা কুলম্ব সূত্রকে, তাহলে এই কেটাকে আমরা গাণিতিক এক্সপ্রেশন আমরা লিখবো 1/4 পাই এপসাইলন নট Q1 Q2 ডিভাইডেড বাই B স্কয়ার। আর তোমরা সমাধান করার সময়, গাণিতিক সমস্যা সমাধান করার সময় তোমরা লিখবে কত, 9 × 10⁹ Q1 Q2 ডিভাইডেড বাই B স্কয়ার। আশা করছি বুঝতে পারছো। আর এখন দেখো এই গাণিতিক এক্সপ্রেশনটা আমরা এটা শূন্য মাধ্যমের ক্ষেত্রে, তাহলে আমরা এই Fটাকে আমি শূন্য মাধ্যমের ক্ষেত্রে F ডট দিয়ে ডিনোট করলাম। আর অন্য যে কোনো মাধ্যমের ক্ষেত্রে আমরা অন্য যে কোনো মিডিয়ামের ক্ষেত্রে কুলম্ব বলটাকে লিখবো Fm। যদি আমি লিখি তাহলে আমরা কি পাবো, এখানে দেখো শুধুমাত্র এই ধ্রুবকটা চেঞ্জ হবে, যার মান অন্য কোনো মাধ্যমে আমরা কি লিখবো, 1/4 পাই এপসাইলন, এখানে কত আসবে, Q1 Q2 ডিভাইডেড বাই D স্কয়ার। এই F নট আর Fm
শূন্য মাধ্যমে আকর্ষণ বা বিকর্ষণ বল এবং অন্য কোনো মাধ্যমের আকর্ষণ বা বিকর্ষণ বল, এ দুটোর যদি আমরা অনুপাত নিই, আমরা দেখতে পাবো যে এটার মান, এটা আমরা এই এফ নট আর এফ নট ডিভাইডেড বাই এফ এম, এটাকে আমরা ক্যাপিটাল কে একটা ধ্রুবক দিয়ে প্রকাশ করি। এইটার নাম হচ্ছে পরাবৈদ্যুতিক ধ্রুবক, মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক। আর তড়িৎ মাধ্যমাঙ্ক বলা হয়, আপেক্ষিক ভেদনযোগ্যতা বলা হয়। এই দুটো রাশির গাণিতিক এক্সপ্রেশন যদি তার পাশে বসিয়ে আমরা দেখি, তাহলে এখানে দেখবে সবগুলো ক্যান্সেলেশন হয়ে গিয়ে এখানে উপরে আসবে কত এপসাইলন আর নিচে আসবে কত এপসাইলন নট। তাহলে দেখো কে আমরা এপসাইলন সমান কি পেতে পারি, কে এপসাইলন নট। এটা একটা তোমাদের গাণিতিক রাশি। এখন দেখো আমরা তোমাদের পরীক্ষা অনুধাবনে দিয়ে থাকি যে কোনো মাধ্যমে পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান 1.2, 1.5, 2.5 বলতে তোমরা কি বুঝো, তখন অ্যাকর্ডিংলি তোমরা নিশ্চয়ই লিখতে পারবে। এবার আসো আমাদের কুলম্বের সূত্রে ভেক্টরের রূপ। তোমরা তোমাদের একাদশ শ্রেণীতে ভেক্টর অধ্যায়ে দেখেছো যে কোনো ভেক্টর রাশির মান নির্ণয়ের সাথে সাথে কি হয়, দিক নির্দেশ করাটা অত্যাবশ্যক। দিক নির্দেশ অত্যাবশ্যক করে সেই দিকটা আমরা নির্দেশ করি কি দিয়ে, একক ভেক্টর দিয়ে। একক ভেক্টর কি করে, কোনো একটা ভেক্টর রাশির ভেক্টর ক্ষেত্রে ডিরেকশন নির্ণয় করে। সেই একক ভেক্টরটাকে আমরা যদি ইটা হ্যাট দিয়ে ডিনোট করি, তাহলে কোনো ভেক্টরকে এখানে আমাদের এফ কে ইট মিনস কোনো ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করলে ওই ভেক্টরের দিকে একটা একক ভেক্টর পাওয়া যায়। সিম্পলিফাই করলে এটাকে আমরা কি হবে, এফ ভেক্টর ইকুয়ালস টু কি হবে, ইটা এফ। এখন আমি গাণিতিক এক্সপ্রেশন সহ লিখতে হলে এখানে কি আসবে, 1 ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট। এখানে কত আসবে, Q1 Q2, এখানে কত আসবে, ডি স্কোয়ার। আর ইটা হ্যাটটাকে আমি শেষে লিখলাম। এই ইটা হ্যাটটাকে আবার সিম্পলিফাই করে এখানে লেখা যায়, কিভাবে লেখা যায় দেখো, 1 ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট, এখানে কত আছে, Q1 Q2 ডিভাইডেড বাই ডি স্কোয়ার। ইটা হ্যাটটাকে আমরা এভাবে এই ডি এর সাপেক্ষে আবার আমরা ইয়ে করতে পারি, সিম্পলিফাই করতে পারি, ডি ভেক্টর ডিভাইডেড বাই ডি, তখন এটা আমরা কিভাবে লিখবো দেখো, ডি ভেক্টর ডিভাইডেড বাই ডি আসলে এটা কি আসবে আমাদের, তখন এফ ভেক্টর সমান আমাদের কত আসবে, 1 ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট, এখানে কি আসবে, Q1 Q2 ডিভাইডেড বাই ডি কিউব, এই ডিটা এটার সাথে মাল্টিপ্লাই হয়ে ডি কিউব হবে, এখানে আমাদের ডি ভেক্টর থেকে যাবে। এভাবে লেখা যাবে, তুমি ওভাবে লিখলেও হবে। কুলম্বের সূত্রে ভেক্টর রূপটি লিখো, আসলে যে কোনো একটা লিখলেই তোমাদের চলবে। এখন দেখো আমাদের এখানে চার্জ, আমরা এখানে কি কি রাশি ব্যবহার করেছি, চার্জ, আর এখানে কি ডিটা হচ্ছে মাধ্যমের দূরত্ব। তোমরা খুব ভালোভাবেই জানো দূরত্বের একক হচ্ছে এসআই সিস্টেমে মিটার। আর চার্জের একক, আমরা যেহেতু এই সূত্রটা চার্জ কোয়ান্টিটেটিভ, এই মেজারমেন্টটা বিখ্যাত সায়েন্টিস্ট চার্লস অগাস্টিন দা কুলম্ব উনি এক্সপ্রেস করেছে, তাহলে ওনার অনারে আমরা চার্জের এককটাকে প্রকাশ করি কি দিয়ে, 1 কুলম্ব দিয়ে। আমরা এই ক্যাপিটাল সি দিয়ে আমরা কুলম্ব প্রকাশ করি, এটা হচ্ছে চার্জের একক। আর আবার আমরা যদি দেখি, এখন যদি তুমি 1 কুলম্ব চার্জ এখানে বসিয়ে দাও, এখানে যদি 1 কুলম্ব চার্জ বসিয়ে দাও, এখানে যদি 1 মিটার ডিস্টেন্স বসিয়ে দাও, ইট মিনস এসআই সিস্টেমে যদি আমরা মেজার করি, তাহলে যেহেতু দুটো সমধর্মী চার্জ একক দূরত্বে আছে, তাহলে এই দুটো চার্জকে পরিমাপ করে দেখা যায় যে এদের এই বিকর্ষণ বলের পরিমাপটাও কত পাওয়া যায়, 9 ইন্টু 10 টু দ্য পাওয়ার 9, ইট মিনস 9 বিলিয়ন নিউটন। দিস ইজ টু মাচ, অনেক হাই একটা অ্যামাউন্ট। এই জন্য আমরা এই কুলম্বটাকে আমরা ন্যানো কুলম্ব, মাইক্রো কুলম্ব, এই ইউনিটগুলোতে আমরা প্রকাশ করে থাকি। 1 কুলম্ব সমান আমরা কত লিখি, ন্যানো কুলম্ব যদি হয় তখন কত আসবে, 10 টু দ্য পাওয়ার -9। যদি মাইক্রো কুলম্ব হয় তাহলে কত আসে, 10 টু দ্য পাওয়ার -6। এগুলো তোমরা জানো।
আর কুলম তোমাদের পরীক্ষায় আসে 1 কুলম চার্জ বলতে কি বুঝো? চার্জের একক যেহেতু কুলম, একটা তড়িৎ যখন একটা তারের যে কোনো প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের মধ্য দিয়ে প্রবাহিত হয় তখন পার সেকেন্ডে যতটুকু চার্জ যায় সেটাকে আমরা 1 কুলম বলি। অথবা আধুনিক এখনো এটাও বলা হয় যদি 1 কুলম মানে দুটো চার্জ একক দূরত্ব থেকে পরস্পরকে যে বল দ্বারা বিকর্ষণ করে তাদের তখন এই চার্জ দুটো প্রত্যেকটার মানকে বলা হয় 1 কুলম। এটা এভাবেও বলা যায়। আমরা কুলম্বের সূত্র দেখলাম। এখন দেখো আমরা একাধিক চার্জের জন্য কুলম্বের সূত্র কিভাবে, একাধিক চার্জের জন্য কুলম্ব বল কিভাবে পরিমাপ করতে হয় তাই দেখি। এখন দেখো আমি এখানে একটা চার্জ নিলাম Q1, আরেকটা চার্জ নিলাম এনি ডিস্টেন্সে Q2 এন্ড থার্ড ওয়ান Q3। এখন আমি বললাম যে এই Q1 চার্জের উপর Q2 এবং Q3 চার্জ কর্তৃক প্রযুক্ত লব্ধি বলের পরিমাণ কত হবে নির্ণয় করো। তখন তোমরা কি করবা? প্রথমে এই দুটো অবশ্যই তোমাদেরকে এদের সংযোজক সরলরেখা দ্রুত দেওয়া থাকবে, কারণ আমরা জানি আকর্ষণ বা বিকর্ষণ বল অবশ্যই তাদের চার্জ দুটো সংযোজক সরলরেখা বরাবর ক্রিয়া করে। তাহলে এই দুটো যদি একই ধর্মের প্লাস মাইনাস ডিনোট করি নাই, কিছু না থাকলে অবভিয়াসলি প্লাস, তাহলে এদের মধ্যকার বিকর্ষণ বলের পরিমাণ সাপোজ ধরে নিলাম কত হলো F1 এবং Q3 আর Q1 এই দুটো চার্জের মধ্যকার আমরা এই দুটো সমধর্মী, তাও আমরা কি পাবো? বিকর্ষণ বল। বিকর্ষণ বলের পরিমাণ পাবো কত? F2। তাহলে আমরা জানি যে ফ্যাক্টর থেকে যখন এখন দুটো রাশি পেয়েছি, এই দুটো চার্জের মধ্যকার বল কত? F1, এই দুটো চার্জের মধ্যকার বল কত? F2। আর তাহলে Q1 চার্জের উপর প্রযুক্ত লব্ধি বলের পরিমাণ কত হবে? এই দুটো বলের সাম, এই দুটো বলের সাম হবে। এই সাম যেটা করে পাবা সেটাই হবে Q1 চার্জের উপর প্রযুক্ত লব্ধি বলের মান। তোমরা ভেক্টরের দেখেছো যে কোনো ভেক্টর রাশির যোগ বিয়োগ গুণ পর্যন্ত ছিল। গুণ করার সময় তোমরা আমি যোগ আর বিয়োগের কথা বলছি, যোগ বিয়োগে তোমরা দেখেছো ত্রিভুজ সূত্র, সামন্তরিকের সূত্র, উপাংশ বিভাজন সূত্র। তাহলে যে সূত্র তোমাদের এটা মানে ফিট করবে সেই সূত্র অনুসারে তোমরা এটা সলভ করে নেবা। মাঝখানে অ্যাঙ্গেল দেওয়া থাকে তখন সামন্তরিকের সূত্রে চলে যাবে। এখন আমরা এই প্রিন্সিপালটাকে, এই নীতিটা, এই যে একাধিক চার্জের জন্য মোট বল, কোন একটা চার্জের উপর মোট বল যে প্রযুক্ত হবে এদের ভেক্টর সাম। ভেক্টর সাম হলে কি হবে? আমরা কোথায় চলে যাব? ভেক্টর চ্যাপ্টারের সূত্রে। এখন এটাকে আমরা এই তড়িতে বলি কি? বলের উপরিপাত নীতি। বলের উপরিপাত নীতি, সুপারপজিশন প্রিন্সিপাল অফ ইলেকট্রিক ফিল্ড। এখানে দেখো, তাহলে আমি একটা গাণিতিক সমস্যা দেখিয়ে দিলে নিশ্চয় ব্যাপারটা অনেক বেশি ক্লিয়ার হবে। এখানে আমরা দুটো চার্জ নিলাম, সাপোজ একটা চার্জের মান নিলাম +3 ন্যানোকুলম, এই বিন্দুটাকে আমি ডিনোট করলাম P দিয়ে। আরেকটা চার্জের মান নিলাম -7 ন্যানোকুলম, এই পয়েন্টটাকে আমি ডিনোট করলাম Q দিয়ে। আমি ধরে নিলাম যে এদের মাঝখানে ডিস্টেন্স 10 সেন্টিমিটার। এদের থেকে Q বিন্দু থেকে সামান্য ডিস্টেন্স, একটু ডিস্টেন্সে গিয়ে আমি সাপোজ 5 সেন্টিমিটার ডিস্টেন্সে গিয়ে এখানে +1 ন্যানোকুলম মানের আরেকটা চার্জ রাখলাম। +1 ন্যানোকুলম মানে আরেকটা চার্জ রাখলাম। আমি এখন তোমাদেরকে বললাম এই সিস্টেমটা কি? এখানে P1 বিন্দুতে, P বিন্দুতে +3 ন্যানোকুলম মানে চার্জ আছে, Q বিন্দুতে -7 ন্যানোকুলম মানে চার্জ আছে, এবং এটাকে আমি R বিন্দু ডিনোট করে দিলাম। R বিন্দুতে 1 ন্যানোকুলম মানে চার্জ আছে। এই P এবং Q বিন্দুর চার্জের জন্য +1 ন্যানোকুলম চার্জের উপর প্রযুক্ত লব্ধি বলের মান কত হবে? সেই ক্ষেত্রে আমরা কিভাবে গাণিতিক সমস্যা সমাধান করব? আমরা তো জানি, এখানে দেখো, এখানে কত আছে? +3, এখানে কত আছে? -7। এখন বলো তো দেখি এই দুটো চার্জের মধ্যে কোনটার মান বড়? তোমরা জানো যে প্লাস হলে বড় হয়, মাইনাস হলে ছোট হয়। এখানে কিন্তু এক্ষেত্রে তা হবে না। এখানে যেটার মান বড় সেটা হবে বড় চার্জ, আর এই মাইনাসটা শুধুমাত্র ইউজ করা হয় ডিরেকশন শো করার জন্য, ইট মিনস ডিরেকশন নির্ণয় করার জন্য। তাহলে এখন দেখো আমাদের ডিরেকশনটা তোমরা দেখেছো ভেক্টরে, যে আমরা মানটা আলাদাভাবে নির্ণয় করি সামন্তরিকের সূত্রের সাহায্যে, এবং ডিরেকশনটা অন্য একটা ফর্মুলা ইউজ করে নির্ণয় করে থাকি। তাহলে এখন +3 কুলম চার্জের জন্য
এই 1 ন্যানোকুলম চার্জের উপর প্রযুক্ত বল বা প্লাস 3 ন্যানোকুলম চার্জ এবং প্লাস 1 ন্যানোকুলম চার্জের মধ্যকার কুলম্ব বলের পরিমাণ আমরা প্রথমে মান নির্ণয় করব। মান নির্ণয় করতে গেলে এখানে কি আসবে, প্রথমে F1, তোমরা অ্যাকর্ডিং টু আমি স্ট্র্যাটেজিগুলো দেখিয়ে দিচ্ছি, তোমরা প্রয়োজন হলে সলভ করে নিও। এটা কত হবে 9 ইন্টু 10 টু দ্য পাওয়ার 9। এখানে কত হবে, দুটো বলের পরিমাণ কত, একটা 3 আর একটা কত 1। 3 ইন্টু 1 আর ন্যানোকুলম আমরা জানি কত 10 টু দ্য পাওয়ার নেগেটিভ 9, ইটস 9 ইট উইল বি 10 টু দ্য পাওয়ার 18। আর এদের মাঝখানে ডিস্টেন্স কত 10 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার প্লাস করলে কত হয় 15 কে আমি মিটারে কনভার্ট করে নিব, যেটা এসআই সিস্টেম আমরা চলে যাব ম্যাথ সলভ করার সময়। তাহলে আমাদের হবে 0.15 হোল স্কয়ার। এখন দেখো, এখন এই -7 কুলম আর প্লাস 1 ন্যানোকুলম চার্জের এই দুটোর মধ্যকার বলের পরিমাণ আমি ধরে নিচ্ছি কত F2 হলে অ্যাকর্ডিং টু কুলম্বস ল এটা কত হবে 10 টু দ্য পাওয়ার 9। এখানে কত আসবে 7, আমরা নেগেটিভ নিব না, 7 ইন্টু 1 অ্যাকর্ডিংলি আমরা 10 টু দ্য পাওয়ার নেগেটিভ 18 ডিভাইডেড বাই এটা মাঝখানে ডিস্টেন্স কত এই দুটোর 5 সেন্টিমিটার, ইট মিনস 0.05 মিটার হোল স্কয়ার। অবভিয়াসলি তোমরা এই দুটো মান নির্ণয় করতে পারবা। আমরা দুটো রাশি পেলাম, সাপোজ এটা 1 এটা 2। এখন দেখো এই প্লাস চার্জ আর এই প্লাস চার্জ আমরা জানি সমধর্মী চার্জ পরস্পরকে কি করে, বিকর্ষণ করে। তাহলে এই একে সবসময় কি করবে, রিপেল করে দূরে সরিয়ে দিতে চাইবে। কিন্তু এটা কি নেগেটিভ চার্জ, তাহলে এই প্লাস 1টি কি করবে, নিজের দিকে অ্যাট্রাক্ট করবে, আকর্ষণ করবে। আকর্ষণ করলে আমরা এটা এদিকে যাবে। তাহলে কি হয়ে যাচ্ছে, একজন দূরে বিকর্ষণ করে দূরে সরিয়ে দিতে যাচ্ছে, আরেকজন আকর্ষণ করছে। তাহলে এই দুটো মাঝখানে অ্যাঙ্গেলটা কত ডিগ্রি হবে, 180 ডিগ্রি। 180 ডিগ্রি হলে আমরা জানি ভেক্টর রাশি, দুটো ভেক্টর রাশিকে যোগ করতে, এবং ভেক্টর রাশির যোগ মিন্স এই ভেক্টর রাশির যোগ কিভাবে আমরা করতে পারি, সামন্তরিকের সূত্রের সাহায্যে। সামন্তরিকের সূত্রের সাহায্যে তোমাদের বইতে লেখা ছিল কত, লব্ধি ভেক্টরের মান কত হয় √, ভেক্টর দুটোর মান F1 স্কয়ার প্লাস F2 স্কয়ার প্লাস 2F1 F2, আর এদের মাঝখানে মধ্যবর্তী কোণের cos। তাহলে এখানে কত আসবে, cos of 180 ডিগ্রি। cos of 180 ডিগ্রি যদি বসাই, তাহলে আমরা cos of 180 ডিগ্রির মান কত, -1। তাহলে এখানে -1 আসবে, তাহলে a - b এর ফর্মুলাতে চলে যাবে। তখন আমরা কি পাবো, এখানে দেখো F1 অ্যাপ্রক্সিমেট F2, যেটা বড় হয় তার থেকে আমরা ছোটটা বিয়োগ করে দিব, যেটা বড় হবে তার থেকে আমরা ছোটটা বিয়োগ করে দিব। হোল স্কয়ার এসে স্কয়ার রুট ক্যান্সেল হয়ে যাবে, ওগুলো নিশ্চয়ই তোমরা জানো। যেটা বড় তার থেকে আমরা ছোটটা বিয়োগ করে দেবো। কেন, আর মধ্যবর্তী কোণের মান আসছে আমাদের কত, 180 ডিগ্রি। তাহলে তোমরা নিশ্চয়ই মান বসিয়ে খুব সহজে সলভ করে ফেলতে পারবা। এখন যদি প্রবলেমটা হলো, আমি এই 1 ন্যানোকুলম চার্জটাকে যদি আমি এই জায়গায়, মানে এই দুটোর মধ্যবর্তী P এবং Q সংযোগ রেখার বাইরে একটা বিন্দু নিয়েছি, আর এবং এদের সংযোগ রেখার মধ্যবর্তী কোনো বিন্দুতে এনে বসিয়ে দিই, তখন মানটা কি হবে এটা দেখিয়ে নি। এখন দেখো, আমি এই +1 ন্যানোকুলমটাকে, ইট মিনস আর বিন্দুটাকে আমি কোথায় স্থাপন করলাম, এই দুটোর মাঝখানে, +1 ন্যানোকুলম। তখন অ্যাকর্ডিংলি তোমরা F1 F2 কোনো ধরনের পরিবর্তন আসবে না। F1 এর যে মান পেয়েছিল 1 এটা থাকবে, F2 এর যে মান পেয়েছিল 2 সেটাও থাকবে, সেটা থাকলো, শুধুমাত্র ডিরেকশন চেঞ্জ হবে। এখানে কি হবে দেখো, এই দুটো চার্জ একজনকে কি করবে, বিকর্ষণ করবে। আমরা খুব ভালোভাবে জানি বিকর্ষণ করবে, আর এই মাইনাস চার্জটা ওকে কি করবে, অ্যাট্রাক্ট করবে। তাহলে ও এদিকে চলে যাবে। এখন কি হলো, আগে ছিল দুটো দুদিকে, এখন এই চার্জটা মাঝখানে আসায় এই দুটো কোন দিকে কাজ করছে, একই দিকে। আমরা জানি একই দিকে যখন ভেক্টর রাশি কাজ করে, তখন তাদের মধ্যবর্তী কোণ আমরা কত ডিগ্রি ধরে নিই, 0 ডিগ্রি। তাহলে ওই ভেক্টরের যোগের সামন্তরিকের সূত্রে 180 ডিগ্রি জায়গায় যদি আমরা 0 ডিগ্রি বসিয়ে দিই, তখন আমরা কি পাবো, আমরা r ইকুয়ালস টু পাবো কত, √F1
প্লাস f2 হোল স্কোয়ার। তাহলে এর স্কোয়ার রুট ক্যান্সেল হলে আমরা কি পাবো f1 প্লাস f2। তাহলে আমরা এটা শিখলাম। দুটো ভেক্টর রাশির মান তো তোমরা সামুদ্রিকের সূত্রের সাহায্যে নির্ণয় করতে পারবা। যদি ভেক্টরের স্থির তড়িতে যেসব রাশিগুলো ভেক্টর, যেমন বল ভেক্টর, এই দুটোকে যোগ করার জন্য আমরা অবভিয়াসলি সামুদ্রিকের সূত্র ব্যবহার করব। আমরা শুধু খেয়াল করব যে সূত্রে বসিয়ে মান নির্ণয় করা তোমরা খুব ভালোভাবে পারবে। ডিরেকশন কোন দিকে যাচ্ছে, যখন ডিরেকশন বিপরীত দিকে যাবে আমরা কি করে দিব, বিয়োগ করে দিব। আর ডিরেকশন যদি একই দিকে যায় তাহলে কি করব, আমরা যোগ করে দিব। আশা করছি বুঝতে পারছো শিক্ষার্থীরা। এখন দেখো আরেকটা জিনিস যেটা তোমাদের কমনলি আসে, সেটা হচ্ছে এই দুটো চার্জ কি, একটা হচ্ছে +3 ন্যানোকুলম আর একটা হচ্ছে -7 ন্যানোকুলম। এই দুটো চার্জের জন্য, এই দুটো চার্জের সংযোজক সরলরেখার কোন বিন্দুতে ওই আমাদের যে থার্ড চার্জটা ছিল +1 ন্যানোকুলম চার্জটা, এটাকে এই সংযোগ রেখার কোন বিন্দুতে স্থাপন করলে এই বলটার উপর প্রযুক্ত লব্ধি বলের পরিমাণ 0 হবে। আর এটা কি আদৌ সম্ভব? তোমরা দেখো, আমরা এই +1 ন্যানোকুলম চার্জকে যখন এখানে বসিয়েছিলাম তখন আমরা দেখেছিলাম কি বল দুটো ডিরেকশন কি হয়ে যায়, একই দিকে চলে যায়। যখন বল দুটো ডিরেকশন একই দিকে চলে যাবে তখন তো যোগ হয়ে যাবে। একটা আরেকটাকে কখনোই ক্যান্সেলেশন না করলে তো কখনোই লব্ধি বলের মান 0 হওয়া সম্ভবই না। তাহলে তখন কি করতে হয়, এটা খুব ভালোভাবে, যেহেতু তোমাদের প্রাবল্য করতে হবে, খুব ভালোভাবে মনে রাখতে হবে। চার্জ দুটি যদি ডিফারেন্ট নেচারের হয় তখন তাদের সংযোজক সরলরেখার মধ্যবর্তী কোনো জায়গায় নিউট্রাল পয়েন্ট, মানে কোনো একটা চার্জ স্থাপন করলে তার উপর প্রযুক্ত বলের মান কখনোই 0 হয় না। সেক্ষেত্রে কি করতে হয়, আমরা দেখো 7 এর মান বড়, 3 এর মান কম। তাহলে আমরা এই ছোট চার্জটা থেকে যে কোনো ডিস্টেন্সে চলে যাব। ছোট চার্জটা থেকে যে কোনো ডিস্টেন্সে গিয়ে আমরা কি করবো, এই +1 ন্যানোকুলমকে বসিয়ে দিব। কেন ছোট চার্জটা থেকে বসাবো? ছোট চার্জটা থেকে যে কোনো ডিস্টেন্সে যাব, কারণ এ কর্তৃক এই +3 কুলম ন্যানোকুলম চার্জ কর্তৃক +1 ন্যানোকুলম চার্জকে যেই বল দ্বারা বিকর্ষণ করবে, আর -7 ন্যানোকুলম কর্তৃক এই 1 ন্যানোকুলম যে বল দ্বারা আকর্ষিত হবে, এই দুটোর মান যে পয়েন্টে গিয়ে নিউট্রাল হয়ে যাবে, সেখানেই আমরা কি পাবো, 1 ন্যানোকুলম চার্জের উপর প্রযুক্ত লব্ধি বলের মান 0 পাবো। তাহলে আমি ধরে নিই P থেকে আমি কত ডিস্টেন্সে গেলাম, x ডিস্টেন্সে গেলাম। P থেকে যদি x ডিস্টেন্সে যাই তাহলে এমন একটা বিন্দু নিলাম, ইট মিনস আমি এখানে 8টাকে এখন এখানে বসালাম। 8টাকে এখানে বসালে আমরা বললাম, কি বলেছি, এই দুটো চার্জের জন্য প্রযুক্ত লব্ধি বলের মান 0। ইট মিনস F1 ইকুয়ালস টু যদি F2 হয় তখনই কি হবে, এই দুটো চার্জের জন্য এই বিন্দুতে আর বিন্দুতে অবস্থিত চার্জের উপর লব্ধি বলের মান 0 হবে। এবার নিশ্চয়ই বুঝতে পারছো, F1 সমান আমরা জানি কি 1/4πε0। অ্যাকর্ডিংলি আমরা এই Q1 Q2 তো সেম থাকবে, হ্যাঁ, এগুলো চেঞ্জ হবে না, Q1 Q2। আর এখানে কি হবে, এখন F1 কি, F1 হচ্ছে এই দুটো, ইট মিনস +3 আর +1 ন্যানোকুলম চার্জের উপর প্রযুক্ত বল। তাহলে সেই ক্ষেত্রে আমি একটু লিখে দিচ্ছি, এখানে কত হবে, 3 × 1, এখানে হবে 10 টু দ্য পাওয়ার -18। আর এদের মাঝখানে ডিস্টেন্স কত হবে, x স্কয়ার। আবার এখন দেখো এই 7 আর +1 ন্যানোকুলম এই দুটো চার্জের মাঝখানে দূরত্ব কত হবে, 10 সেন্টিমিটার প্লাস কত, x। তখন আমরা এটা কিভাবে লিখবো, 1/4πε0। এখানে কত আসবে, এই দুটো চার্জের মান কত, একটা হচ্ছে 7 আর একটা 1 × 7 × 10 টু দ্য পাওয়ার -18। এখন এদের দূরত্ব কত হবে, 10 সেন্টিমিটারকে মিটারে কনভার্ট করলে 0.1 প্লাস x, 0.1 প্লাস x, এখানে অবশ্যই হোল স্কয়ার। এখন এই দুটো পাশ থেকে আমরা কি করব, অনেক কিছু ক্যান্সেলেশন হয়ে যাবে। 1/4πε0 10 টু দ্য পাওয়ার -18, তাহলে এখানে থাকবে 3, এখানে 7, এখানে x, আর এখানে এই রাশিটা চলে যাবে। তাহলে এটা সিম্পলিফাই করে তোমরা কি করবা, x এর ভ্যালু বের করবা।
আর আমাদের ছাত্রছাত্রীরা নিশ্চয়ই এখান থেকে সিম্পলিফাই করে এক্স এর ভ্যালুটা বের করতে পারবা। যে মানটা আসবে এক্স এর ভ্যালুটা সেটা বলবা যে এই পি থেকে, যেহেতু আমরা ধরেছিলাম আর বিন্দু থেকে পি বিন্দুটা আর বিন্দুটা পি বিন্দু থেকে এক্স ডিস্টেন্স অবস্থিত, সাপোজ এটা মান আসলো, আমি ধরে নিচ্ছি এটা পরিমাপকৃত না, 0.12, তাহলে আমরা কি বলবো পি বিন্দু থেকে 0.12 মিটার দূরে এবং কিউ বিন্দু থেকে এটার সাথে কত অ্যাড করে দিব তখন 10 মানে 0.1, তাহলে এটা যোগ করে যেটা পাবা কিউ বিন্দু থেকে উক্ত ডিস্টেন্সে গেলে আমরা লব্ধি বলের মানটা কি পাবো, 0 পাবো। আশা করছি বুঝতে পারছো। এবার এটা তো আমি একটা সরলরেখায় দেখিয়ে দিলাম, এখন আমি তোমাদেরকে একটু অ্যাঙ্গেল করে দেখিয়ে দিই, অ্যাঙ্গেল দিয়ে দেখিয়ে দিই। এখন শিক্ষার্থীরা আমরা জানি যে তোমরা এই কোঅর্ডিনেট সিস্টেম খুব ভালো বুঝো, এটা প্লাস এক্স হলে এদিকে কত মাইনাস এক্স, এদিকে প্লাস ওয়াই হলে এটা কত হবে মাইনাস ওয়াই। সাপোজ এটা কেন্দ্র, এই কেন্দ্রতে আমি কিউ নট মানের একটা চার্জ রাখলাম, কিউ নট মানের চার্জ আমি রাখলাম -1, এবার -1 দিই, -1 মাইক্রোকুলম দিই, -1 মাইক্রোকুলম। এবং ও বিন্দু থেকে আমি এখানে একটা বিন্দু দিলাম, ইউ একটা বিন্দু দিলাম, এটা ধরে নিলাম যে 8 সেন্টিমিটার। এবং ও বিন্দু থেকে আমি আরেকটা, এবার অ্যাঙ্গেল দিয়ে বুঝিয়ে দিচ্ছি, আরেকটা বিন্দু নিলাম এখানে, সাপোজ 15 সেন্টিমিটার, 15 সেন্টিমিটারে আরেকটা আমি চার্জ এখানে এই ইউ বিন্দু নিয়েছি, এখানে আমি ভি বিন্দু নিলাম। এই জায়গায় আমি একটা চার্জ স্থাপন করি, চার্জের মান সাপোজ ধরে নিলাম +5, এটা মাইক্রোকুলম ধরেছে, এটাকে মাইক্রোকুলম দিই, +5 মাইক্রোকুলম। এই ভি বিন্দুতে একটা চার্জ স্থাপন করলাম, সেটা সাপোজ 10 মাইক্রোকুলম। আর ওয়াই অক্ষের সাথে এই চার্জটার উৎপন্ন কোণ সাপোজ 42 ডিগ্রি। আমি তোমাদেরকে বললাম যে এই কিউ নট চার্জের উপর ইউ এবং ভি বিন্দুতে অবস্থিত চার্জ দ্বয় কর্তৃক প্রযুক্ত লব্ধি বলের উপাংশ সমূহ নির্ণয় করো। কি বললাম, কিউ নট চার্জের উপর ইউ এবং ভি বিন্দুতে অবস্থিত চার্জ দ্বয় কর্তৃক প্রযুক্ত বলের উপাংশ সমূহ নির্ণয় করো। সেক্ষেত্রে কি হবে, তোমরা উপাংশ বিভাজন খুব ভালো করে পড়ে এসছো, তাহলে আমি একটু করে দেখিয়ে দিচ্ছি। এই কিউ ও বিন্দুতে প্রযুক্ত কিউ নট চার্জ, দিস ইজ Q1 ধরে নিচ্ছি, ইট ইজ Q2 ধরে নিচ্ছি। এখন এই কিউ নট আর Q1 এই দুটোর মধ্যে প্রযুক্ত লব্ধি বলের মান, এই দুটোর মধ্যকার এটা কি ধরনের বল হবে, প্লাস মাইনাস, তাহলে কি করবে অ্যাট্রাকটিভ ফোর্স হবে, ওটার মান ধরে নিলাম F1। F1 এর মান তোমরা নির্ণয় করে নিবা অ্যাকর্ডিং টু কুলম্বস ল। এবার এখানে আমি মাইনাস দিই, এটা মাইনাস দিই, -10 ন্যানোকুলম। এই দুটো চার্জের মধ্যকার তাহলে কি হবে, বিকর্ষণ বল হবে, কারণ এটা -10 ন্যানোকুলম, এটা -1 ন্যানোকুলম। তাহলে এখানে দেখো আমরা F2 এর মান নির্ণয় করলাম, F2 এর মান কত পেলাম, একটা ভ্যালু পেলাম। এই দুটো আমরা সহজে আমাদের শিক্ষার্থীরা খুব ভালোভাবে নির্ণয় করে ফেলতে পারবা কুলম্বস ল ফর্মুলা ব্যবহার করে। এবার আমি উপাংশটা দেখিয়ে দিচ্ছি, উপাংশটা কিভাবে আসবে দেখো। F1 দেখো, উপাংশ নির্ণয় করার আগে আমি এক ডিরেকশন দেখিয়ে দিচ্ছি। এই কিউ নট মাইনাস আর এই Q1টা প্লাস, তাহলে এই দুজন কি হবে, অ্যাট্রাকটিভ ফোর্স কাজ করবে, তাহলে বলের ডিরেকশন কোন দিকে চলে যাবে, এদিকে। এরপর দেখো এই কিউ নট আর Q2 মধ্যকার যে এখানে প্লাস মাইনাস মাইনাস, তাহলে এখানে অবশ্যই কি ধরনের বল কাজ করবে, বিকর্ষণ বল। বিকর্ষণ বল কাজ করলে একজন থেকে দূরে সরে যায়, তখন এই ডিরেকশনটা কোন দিকে আসবে, এদিকে, বাইরের দিকে চলে আসবে। বাইরের দিকে চলে আসলো, তাহলে F1 এর ডিরেকশন গেল এদিকে, F2 এর ডিরেকশন গেল এদিকে, একটু কনজাস্টেড হয়ে যাচ্ছে। F1 এর ডিরেকশন গেল এক্স অক্ষ বরাবর, ওয়াই অক্ষে F2 এর ডিরেকশন গেল এই রেখা বরাবর। তাহলে এখন আমি উপাংশ বিভাজন কিভাবে করব, উপাংশ বিভাজন এখানে এসে দেখা যায় যে আমরা এই F1টা এই এক্স অক্ষের সাথে উৎপন্ন কোণ কত ডিগ্রি, 0 ডিগ্রি।
তাহলে আমরা জানি যে এক্স এবং ওয়াই অক্ষ বরাবর যখন আমরা উপাংশ বিভাজন করি তখন যার সাথে অ্যাঙ্গেল প্রডিউস করে সেখানে উৎপন্ন কোণ আমরা দুটো উপাংশ পাই। একটা হবে কত f(1x) আর একটা কত হবে f(1y)। তেমনি ভাবে f2 এর জন্য আমি পাবো f(2x) f(2y)। তাহলে f1 এ x অক্ষের সাথে প্রযুক্ত উৎপন্ন কোণ 0 ডিগ্রি, তাহলে 1x সমান কত হবে f1 cos of 0 ডিগ্রি। দেখা যাচ্ছে কি? তাহলে f(1y) কত হবে f1 of sin of 0 ডিগ্রি। এবার আসো f2 কত ডিগ্রি কোণ উৎপন্ন করেছে সেটা একটু দেখি। f2 এখানে বিপ্রতীপ কোণ তোমরা নিশ্চয়ই চিনো। এখানে যদি 42 ডিগ্রি হয় তাহলে এই অ্যাঙ্গেলটার পরিমাণ কত হবে 42 ডিগ্রি। তাহলে এখন f(2) এটা দুভাবে নির্ণয় করা যাবে। এই 42 ডিগ্রি সাপেক্ষে তুমি যদি f2 কে উপাংশে বিভাজন করো তাহলে এ মাইনাস y অক্ষের সাথে সে 42 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। তাহলে f(2x) এটা কোন দিকে যাবে? এদিকে। আর f(2y) কোন দিকে যাবে? এদিকে। ঠিক আছে। আর যদি আমরা x অক্ষের সাপেক্ষে এটাকে বিবেচনা করি তাহলে আমরা জানি x আর y এর মাঝখানের কোণ কত ডিগ্রি? 90 ডিগ্রি। তাহলে সেক্ষেত্রে 90 ডিগ্রি থেকে 42 ডিগ্রি আমরা কি করব? সাবট্রাক্ট করে দিয়ে যা পাবো তখন ওভাবে আমরা অ্যাঙ্গেলটাকে আচ্ছা আমি দেখিয়ে দিচ্ছি। তাহলে আমি আগে 42 ডিগ্রিটা দেখিয়ে দিচ্ছি। f(2x) সমান 42 ডিগ্রি সাপেক্ষে কত আসবে? f2 cos of 42 ডিগ্রি আর f(2y) এখানে আসবে কত? f2 sin 42 ডিগ্রি। মানে এখানে একটা চেঞ্জ আসবে। কোন জায়গায়? আমরা মাইনাস ওয়াই অক্ষের সাপেক্ষে নিয়েছি। যেহেতু মাইনাস ওয়াই অক্ষের সাপেক্ষে নিয়েছি তাহলে আমাদেরকে কি করতে হবে বলতো? এই মানটার আগে একটা মাইনাস দিতে হবে। যদি আমরা তা না করে এক্স অক্ষের সাপেক্ষে 90 ডিগ্রি থেকে বিয়োগ করে এটা বের করে উৎপন্ন কোণ দিয়ে আমরা ডিভাইড করতাম তখন আমরা কত আসতো বলতো? তখন আমাদের এই মাইনাসটাকে দেওয়া লাগতো না, এই মাইনাস চিহ্নটা আমাদেরকে জাস্ট বসানো লাগতো না। কিন্তু তুমি এই অ্যাঙ্গেলের সাপেক্ষে অথবা ওই অ্যাঙ্গেলের সাপেক্ষে যার সাপেক্ষে বের করো না কেন লব্ধি বলের পরিমাণটা কি আসবে? সমান আসবে। এবার আমরা লব্ধি বলের উপাংশ সমূহ কিভাবে নির্ণয় করব? f1 সমান কত হবে? f(1x) প্লাস f(2x) আর f2 কত হবে? f(1y) প্লাস f(2y)। এবার যদি আমি বলি এদের লব্ধি বলের পরিমাণ নির্ণয় করো। লব্ধি বলে আমি তো এদেরকে x এবং y অক্ষের সাপেক্ষে বিবেচনা করছি, তাহলে আমি f1 এর একটা মান ভ্যালু পাবো অবশ্যই আর f2 এর একটা ভ্যালু পাবো। তাহলে এদের লব্ধি বলের মান নিশ্চয়ই বের করতে পারবা তোমরা। f1 কোন দিকে যাচ্ছে? f1 এর দিকে যাচ্ছে, f2 এর দিকে যাচ্ছে। এদের আমরা জানি যে মধ্যবর্তী কোণ f1 f2 এর মাঝখানে কোনটা আসবে লব্ধি বলের মান নির্ণয় করতে পারবা। আর আমি এটা খুব সহজে নির্ণয় করা যায়। আর আমি যদি এখন আরেকটা প্রবলেম দিয়ে দিচ্ছি, তোমরা একটু দেখে নিও, আশা করছি সবাই পারবে। এখানে একটা স্ট্রেট লাইন নিলাম, সাপোজ এটা AB একটা স্ট্রেট লাইন নিলাম। এখানে আমি +5 ন্যানোকুলম মানের চার্জ রাখলাম, এখানে -5 ন্যানোকুলম মানের চার্জ রাখলাম। এদের ডিস্টেন্স ধরে নিলাম কত? 15 সেন্টিমিটার। এদের মধ্য এই রেখাটার উপর AB রেখার উপর একটা লম্ব সমদ্বিখণ্ডক আঁকলাম। লম্ব সমদ্বিখণ্ডকটা সাপোজ 8 সেন্টিমিটার দূরে অবস্থিত। এই লম্ব সমদ্বিখণ্ডের উপর এই বিন্দুতে আমি কি রাখলাম? +1 ন্যানোকুলম মানের একটি চার্জ রাখলাম। এই চার্জটার উপরে এই দুটো চার্জ কর্তৃক প্রযুক্ত লব্ধি বলের মান ও দিক নির্ণয় করবা। মান নির্ণয় করার জন্য তোমরা সামন্তরিকের সূত্র আর দিক নির্ণয় করার সময় কি ইউজ করবা? সামন্তরিকের দিক নির্দেশ করার জন্য তোমরা থিটা অ্যাঙ্গেল বের করে দেখেছো, ওটা ব্যবহার করে নির্ণয় করে ফেলবা। আশা করছি সবাই পারবে। আজকের জন্য আল্লাহ হাফেজ। নেক্সট দিন ইনশাল্লাহ আবার দেখা হবে। ভালো থেকে সবাই।